নমস্কার, আমার গল্প থেকে গল্প চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা। আমি এখানে বিখ্যাত লেখকদের উপন্যাসগুলি গল্প আকারে এবং পর্ব আকারে উপস্থাপন করছি। আমার প্রচেষ্টা যদি আপনাদের এতটুকু আনন্দ দিয়ে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করুন। চলুন আজকের গল্পে ফিরে যায়। আজকের গল্পটি হচ্ছে বিন্দুর ছেলে পর্ব 2। এক মায়ের দুই ছেলে জননীকে আশ্রয় করিয়া যেমন বাড়িয়া উঠিতে থাকে, এই দুইটি মাতা তেমনি একটি মাত্র সন্তানকে আশ্রয় করিয়া আরও 6 বৎসর কাটাইয়া দিলেন। অমূল্য এখন বড় হইয়াছে। সে এন্ট্রান্স স্কুলের 2য় শ্রেণীতে পড়ে। ঘরে মাস্টার নিযুক্ত আছেন। তিনি সকালবেলা পড়াইয়া যাইবার পর অমূল্য খেলা করিতে বাহির হইয়াছিল। আজ রবিবার, স্কুল ছিল না। অন্নপূর্ণা ঘরে ঢুকিয়া বলিলেন, ছোট বউ, কি করি বলতো? বিন্দু তাহার ঘরের মেজের উপর আলমারি উজাড় করিয়া অমূল্যর পোশাক বাছিতেছিল। সে কাকার সহিত কোনো বড়লোক মক্কেলের বাড়ি নিমন্ত্রণ রক্ষা করিতে যাইবে। বিন্দু মুখ না তুলিয়াই বলিল, কিসের দিদি? তাহার মেজাজটা কিছু অপ্রসন্ন। অন্নপূর্ণা রকমারি পোশাকের বাহার দেখিয়া অবাক হইয়া গিয়াছিলেন, তাই তাহার মুখের ভাবটা লক্ষ্য করিলেন না। কিছুক্ষণ নিঃশব্দে চাহিয়া থাকিয়া জিজ্ঞাসা করিলেন, এ কি সমস্ত অমূল্যর পোশাক নাকি? বিন্দু বলিল, হ্যাঁ। অন্নপূর্ণা বলিলেন, কত টাকাই না তুই অপব্যয় করিস। এই একটার দামে গরিবের ছেলের সারা বছরের কাপড় চোপড় হতে পারে। বিন্দু বিরক্ত হইল, কিন্তু সহজভাবে বলিল, তা পারে, কিন্তু গরিবে বড়লোকে একটু তফাৎ থাকেই, সেজন্য দুঃখ করে কি হবে দিদি? অন্নপূর্ণা বলিলেন, তা হোক বড়লোক, কিন্তু তোর সব কাজেই একটু বাড়াবাড়ি আছে। বিন্দু মুখ তুলিয়া বলিল, কি বলতে এসেছ তাই বলো না দিদি, এখন আমার সময় নেই। তোমার সময় আর কখন থাকে ছোট বউ? বলিয়া তিনি রাগ করিয়া চলিয়া গেলেন। ভৈরব অমূল্যকে ডাকিয়া আনিতে গিয়াছিল। সে ঘণ্টাখানেক পরে খুঁজিয়া আনিল। বিন্দু জিজ্ঞাসা করিল, কোথা ছিলে এতক্ষণ? অমূল্য চুপ করিয়া রহিল। ভৈরব বলিল, ও পাড়ায় চাষাদের ছেলের সঙ্গে ডাংগুলি খেলছিল। এই খেলাটায় বিন্দুর বড় ভয় ছিল, তাই সে নিষেধ করিয়া দিয়াছিল। বলিল, ডাংগুলি খেলতে তোকে মানা করেছি না? অমূল্য ভয়ে নীলবর্ণ হইয়া বলিল, আমি দাঁড়িয়েছিলাম, তারা জোর করে তোমাকে। আচ্ছা, এখন যাচ্ছ, যাও, তারপরে হবে, বলিয়া তাহাকে পোশাক পরাইতে লাগিল। মাস 2 পূর্বে অমূল্যর পৈতা হইয়াছিল। সে নেড়া মাথায় জরির টুপি পরিতে ভয়ঙ্কর আপত্তি করিল, কিন্তু বিন্দু ছাড়িবার লোক নয়। সে জোর করিয়া পরাইয়া দিল। অমূল্য নেড়া মাথায় জরির টুপি পরিয়া দাঁড়াইয়া কাঁদিতে লাগিল। মাধব ঘরে ঢুকিতে ঢুকিতে বলিলেন, আর কত দেরি হবে গো? পরক্ষণে অমূল্যের দিকে দৃষ্টি পড়িলে হাসিয়া উঠে বলিলেন, বাহ, এ যে মথুরার কৃষ্ণচন্দ্র রাজা হয়েছেন। অমূল্য লজ্জায় টুপিটা ফেলিয়া দিয়া খাটের উপর গিয়া উপর হইয়া পড়িল। বিন্দু রাগিয়া উঠিল, বলিল, একে ছেলে মানুষ কাঁদছে, তার উপর তুমি? মাধব গম্ভীর হইয়া বলিলেন, কাঁদিস নে অমূল্য, ওঠ, লোকে পাগল বলে তো আমাকেই বলবে, তুই আয়। ঠিক এই কথাটাই ইতিপূর্বে আরেকদিন হইয়া গিয়াছিল এবং বিন্দু তাহাতে অত্যন্ত ক্ষুব্ধ হইয়াছিল। সেই কথাটার পুনরাবৃত্তিতে সে হাড়ে হাড়ে জ্বলিয়া গিয়া বলিল, আমি সব কাজ পাগলের মতো করি না? বলিয়া উঠিয়া গিয়া অমূল্যকে তুলিয়া আনিয়া পাখার বাটের বাড়ি ঘা কতক দিয়া দামি মগমলের পোশাক টানিয়া টানিয়া খুলিয়া ফেলিতে লাগিল। মাধব ভয়ে ভয়ে বাহির হইয়া গিয়া অন্নপূর্ণাকে সংবাদ দিলেন, মাথায় ভূত ছেপেছে বউঠান, একবার যাও। অন্নপূর্ণা ঘরে ঢুকিয়া দেখিলেন বিন্দু সমস্ত পোশাক খুলিয়া লইয়া একটা সাধারণ বস্ত্র পরাইয়া দিতেছে। অমূল্য ভয়ে বিবর্ণ হইয়া দাঁড়াইয়া আছে। অন্নপূর্ণা বলিলেন, বেশ তো হয়েছিল ছোট বউ, খুললি কেন? বিন্দু অমূল্যকে ছাড়িয়া দিয়া
হঠাৎ গলায় আঁচল দিয়া হাত জোর করিয়া বলল, তোমাদের পায়ে পড়ি বড়গিন্নি, সামনে থেকে একটু যাও। তোমাদের 5 জনের মধ্যস্থতার জ্বালায় ওর প্রাণটাই মার খেয়ে যাবে। অন্নপূর্ণা বাক শূন্য হইয়া দাঁড়াইয়া রহিলেন। বিন্দু অমূল্যর একটা কান ধরিয়া টানিয়া আনিয়া ঘরের এক কোণে দাঁড় করাইয়া দিয়া বলিল, যেমন বজ্জাত ছেলে তুমি, তেমনি তোমার শাস্তি হওয়া চাই। সমস্ত দিন ঘরে বন্ধ থাকো। দিদি, বাইরে এসো, আমি দৌড় বন্ধ করব বলিয়া বাহিরে আসিয়া শিকল তুলিয়া দিল। বেলা তখন প্রায় 1টা বাজে। অন্নপূর্ণা আর থাকিতে না পারিয়া বলিলেন, হ্যাঁ ছোট বউ, সত্যি আজ তুই অমূল্যকে খেতে দিবি নি? তার জন্য কি বাড়ি শুদ্ধ লোক উপোস করে থাকবে? বিন্দু জবাব দিল, বাড়ি শুদ্ধ লোকের ইচ্ছে। অন্নপূর্ণা বলিলেন, এ তোর কিরকম কথা ছোট বউ? বাড়ির মধ্যে ওই একটি ছেলে, সে উপোস করে থাকলে তোর আমার কথা ছেড়ে দে। দাসী চাকরি বা মুখে ভাত তোলে কি করে বল দেখি? বিন্দু জিদ করিয়া বলিল, তা আমি জানি নে। অন্নপূর্ণা বুঝিলেন তর্ক করিয়া আর লাভ হইবে না। বলিলেন, আমি বলছি, বড় বোনের কথাটা রাখ, আজ তাকে মাফ কর। তাছাড়া পিতৃ পরে অসুখ হলে তোকেই ভুগতে হবে। বেলার দিকে চাহিয়া বিন্দু নিজেই নরম হইয়া আসিয়াছিল। কদমকে ডাকিয়া বলিল, যা নিয়ে আয় তাকে। কিন্তু তোমাদেরও বলে রাখছি দিদি, ভবিষ্যতে আমার কথার কথা কইলে ভালো হবে না। গোলযোগটা এখানেই সেদিনের মতো থামিয়া গেল। ছোট ভাইয়ের ওকালতিতে পসার হওয়ার পর হইতে যাদব চাকরি ছাড়িয়া দিয়া নিজেদের বিষয় আশয় দেখিতেছিলেন। ছোট বধূর দরুন হাতে যে 10,000 টাকা ছিল, তাহাও সুদে খাটাইয়া প্রায় দ্বিগুণ করিয়াছিলেন। সেই টাকার প্রিয়দংশ লইয়া এবং মাধবের উপার্জনের উপর নির্ভর করিয়া তিনি গত বৎসর হইতে প্রায় কোয়াটাক পথ দূরে একখানি বড় রকমের বাড়ি ফাঁদিয়াছিলেন। দিন 10 হইল তাহা সম্পূর্ণ হইয়াছিল। কথা ছিল দুর্গাপূজার পরে ভালো দিন দেখিয়া সকলেই তথায় উঠিয়া যাইবেন। তাই একদিন যাদব আহারে বসিয়া ছোট বউকে উদ্দেশ্য করিয়া বলিলেন, তোমার বাড়ি তো তৈরি হলো মা, এখন একদিন গিয়ে দেখে এসো আর কিছু বাকি রয়ে গেল কিনা। বিন্দুর একটা অভ্যাস ছিল, সে সহস্র কাজ ফেলিয়া রাখিয়াও ভাসুরের খাবারের সময় দরজার আড়ালে বসিয়া থাকিত। ভাসুরকে সে দেবতার মতোই ভক্তি করিত, সকলেই করিত। বলিল, আর কিছু বাকি নেই। যাদব হাসিয়া বলিলেন, না দেখেই রায় দিলে মা? আচ্ছা, ভালো কথা, তবে আরও একটি কথা আছে। আমার ইচ্ছে হয় আত্মীয় স্বজন আমাদের যে যেখানে আছেন সকলকেই এক করে একদিন সুদিন দেখেই উঠে যায়, গিয়ে গৃহদেবতার পুজো দিই। কি বলো মা? বিন্দু আস্তে আস্তে বলিল, দিদিকে বলি, তিনি যা বলবেন তাই হবে। যাদব বলিলেন, তা বলো, কিন্তু তুমিই আমার সংসারের লক্ষ্মী মা, তোমার ইচ্ছাতেই কাজ হবে। অন্নপূর্ণা অদূরেই বসিয়াছিলেন, হাসিয়া বলিলেন, তবু তোমার মা লক্ষ্মীটি যদি একটু শান্ত হতেন। যাদব বলিলেন, শান্ত আবার কি বড় বউ, মা আমার জগৎদাত্রী, বড় দেন, আবশ্যক হলে খাড়াও ধরেন। ওই তো আমি চাই। মাকে এনে অবধি সংসারে আমার এতটুকু দুঃখ কষ্ট নেই। অন্নপূর্ণা বলিলেন, সে কথা তোমার সত্যি, ও আসবার আগের দিনগুলো এখন মনে করলেও ভয় হয়। বিন্দু লজ্জা পাইয়া সে কথা চাপা দিয়া বলিল, আপনি সকলকে আনান, আমাদের ও বাড়ি বেশ বড়, কারো কোনো কষ্ট হবে না। ইচ্ছে করলে তারা 2 মাস 6 মাস থাকতেও পারবেন। যাদব বলিলেন, তাই হবে মা, কালই আমি আনবার বন্দোবস্ত করব। ইহাদের পিস্তুত বোন এলোকেশের অবস্থা ভালো ছিল না। যাদব তাহাকে প্রায় অর্থ সাহায্য পাঠাইতেন। কিছুদিন হইতে তিনি তাহার পুত্র নরনকে এইখানে রাখিয়া লেখাপড়া শিখাইবার ইচ্ছা জানাইয়া চিঠিপত্র লিখিতেছিলেন। এই সময়ে তিনি ছেলে লইয়া উত্তরপাড়া হইতে আসিয়া উপস্থিত হইলেন। তাহার স্বামী প্রিয়নাথ সেখানে কি করিতেন তাহা ঠিক করিয়া কেহই বলিতে পারে না।
দিন দুইয়ের মধ্যে তিনিও আসিয়া পড়িলেন। নরেনের বয়স 16-17। সে চওড়া পাড়ের কাপড় ফ্যাট দিয়া পরিত এবং দিনের মধ্যে 8-10 বার চুল আঁচড়াইত। টেরিটা তাহার বাস্তবিকই একটা দেখিবার বস্তু ছিল। আজ সন্ধ্যার পর রান্নাঘরের বারান্দায় সকলে একত্রে বসিয়াছিলেন এবং এলোকসী তাহার পুত্রের অসাধারণ রূপগুণের পরিচয় দিতেছিলেন। বিন্দু জিজ্ঞাসা করিল, নরেন, কোন ক্লাসে পড়ো তুমি? নরেন বলিল, 4th ক্লাস। রয়্যাল রিডার, গ্রামার, জিওগ্রাফি, অ্যারিথমেটিক, আরও কত কি ডেসিমিল টেসিমিল, ওসব তুমি বুঝবে না মামি। এলোকেশী সগর্বে পুত্রের মুখের দিকে একবার চাহিয়া বিন্দুকে বলিলেন, সে কি এক আধখানা বই ছোট বউ? বইয়ের পাহাড়। কাল বইগুলো বাক্স থেকে বার করে তোমার মামিদের একবার দেখিও তো বাবা। নরেন ঘাড় নাড়িয়া বলিল, আচ্ছা দেখাবো। বিন্দু বলিল, পাশ করতে এখনো তো দেরি আছে। এলোকেশী বলিলেন, দেরি কি থাকতো ছোট বউ, দেরি থাকতো না। এতদিনে একটা কেন 4টা পাশ করে ফেলতো। শুধু মুখ পড়া মাস্টারের জন্যই হচ্ছে না। তার সর্বনাশ হোক। বাচ্চাকে সে যে কি বিষ নজরেই দেখেছে তা সেই জানে। ওকে কি তুলে দিচ্ছে না। হিংসে করে বছরের পর বছর একটা ক্লাসেই ফেলে রেখেছে। বিন্দু বিস্মিত হইয়া কহিল, কই, এরকম তো হয় না। এলোকেশী বলিলেন, হচ্ছে, আবার হয় না। মাস্টারগুলো সব একজোট হয়ে ঘুষ চায়। আমি গরিব মানুষ, ঘুষের টাকা কোথা থেকে জোগাই বলো তো? বিন্দু চুপ করিয়া রহিল। অন্নপূর্ণা আন্তরিক দুঃখিত হইয়া বলিলেন, এমন করে কি কখনো মানুষের পিছনে লাগতে আছে? সেটা কি ভালো কাজ? কিন্তু আমাদের এখানে ওসব নেই। আমাদের অমূল্য তো ফি বছর ভালো ভালো বই প্রাইস ঘরে আনে, কিন্তু কখনো ঘুষ টুস দিতে হয় না। এই সময় অমূল্য কোথা হইতে আসিয়া আস্তে আস্তে তাহার ছোট মার কোলে গিয়া বসিল। বসিয়াই গলা ধরিয়া কানে কানে বলিল, কাল রবিবার, ছোট মা, আজ মাস্টার মশাইকে যেতে বলে দাও না। বিন্দু হাসিয়া বলিল, এই যে ছেলেটি দেখছো ঠাকুরজি, এটি গল্প পেলে আর উঠবে না। কদম, মাস্টার মশাইকে যেতে বলে দে, অমূল্য আজ আর পড়বে না। নরেন আশ্চর্য হইয়া বলিল, ও কি রে অমূল্য, এত বড় ছেলে, এখনো মেয়ে মানুষের কোলে বসিস? বিন্দু হাসিয়া বলিল, শুধু এই বুঝি, এখনো রাত্রি রে। অমূল্য ব্যাকুল হইয়া তাহার মুখে হাত চাপা দিয়া বলিল, বলো না ছোট মা, বলো না। বিন্দু বলিল না, কিন্তু অন্নপূর্ণা বলিয়া দিলেন। বলিলেন, এখনো রাত্রিরে ছোট মার কাছে শোয়। বিন্দু বলিল, শুধু শোয়া দিদি, এখনো সমস্ত রাত্রির বাঁদুরের মতো আঁকড়ে ধরে ঘুমোয়। অমূল্য লজ্জায় তাহার ছোট মার বুকের মধ্যে মুখ লুকাইয়া রহিল। নরেন কহিল, ছি ছি, তুই কি রে, তুই ইংরেজি পড়িস? অন্নপূর্ণা বলিলেন, পড়ে বই কি, স্কুলেও তো ইংরেজিই পড়ে। নরেন বলল, ইস, ইংরাজি পড়ে? কই, ইঞ্জিন বানান করুক তো দেখি। তা আর পারতে হয় না। এলোকেশী বলিলেন, ও সব শক্ত শক্ত কথা, ও কি ছেলে মানুষে পারে? অন্নপূর্ণা বলিলেন, ওই অমূল্য, বানান কর না। অমূল্য কিন্তু কিছুতেই মুখ তুলিল না। বিন্দু তাহার মাথাটা একবার বুকে চাপিয়া ধরিয়া বলিল, তোমরা সবাই মিলে ওকে এত লজ্জা দিলে, ও কি করে আর বানান করে? তারপর এলোকেশীর দিকে চাহিয়া বলিল, ও আমার আসছে বছর পাস দেবে। আমাদের মাস্টারমশাই বলেছেন ও 20 টাকা জলপানি পাবে, আর ও সেই টাকা দিয়ে ওর কাকার মতো একজোড়া ঘোড়া কিনবে। কথাটা সত্য হইলেও পরিহাস ছলে সবাই হাসিতে লাগিলেন। এলোকেশী বিন্দুকে উদ্দেশ করিয়া বলিলেন, আমার নরেন্দ্রনাথ শুধু কি লেখাপড়াতেই ভালো,
ও এমনি থিয়েটারে একটু করে যে লোকে শুনে আর চোখে জল ডাকতে পারে না। সেই সীতা সেজে কিরকমটি করে বলেছিলে, একবার মামিদেরকে শুনিয়ে দাও তো বাবা। নরেন তৎক্ষণাৎ আঁটু গাড়িয়া বসিয়া হাত জোর করিয়া উচ্চ নাকি সুরে সুর করিয়া আরম্ভ করিয়া দিল। প্রাণেশ্বর কি কুক্ষণে দাসী তব। বিন্দু ব্যাকুল হইয়া উঠিল। ওরে থাম থাম, চুপ কর, বটঠাকুর ওপরে আছেন। চমকিয়া চুপ করিল। অন্নপূর্ণা ওইটুকু শুনিয়াই মুগ্ধ হইয়া গিয়াছিলেন। বলিলেন, শুনলেই বা ঠাকুর দেবতার কথা, এত ভালো কথা ছোট বউ। বিন্দু বিরক্ত হইয়া বলিল, তুমি ঠাকুর দেবতার কথা, আমরা উঠে যাই। নরেন বলিল, আচ্ছা তবে থাক, আমি সাবিত্রীর পাঠ করি। বিন্দু বলিল, না। এই কণ্ঠস্বর শুনিয়া এতক্ষণে অন্নপূর্ণার চৈতন্য হইল যে ব্যাপারটা অনেক দূরে গিয়াছে এবং এইখানেই তাহার শেষ হইবে না। এলোকেশী নতুন লোক, তিনি ভেতরের কথা বুঝিলেন না। বলিলেন, আচ্ছা এখন থাক, পুরুষেরা বেরিয়ে গেলে সে একদিন দুপুরবেলা হতে পারবে। আহা, গান বাজনায় কেউ কম শিখেছে? দময়ন্তী সে কেঁদে কেঁদে গানটা একবার বলিস তো বাবা, তোর মামিরা শুনলে আর তোকে ছাড়তেই চাইবে না। নরেন বলিল, এখনই বলবো? রাগে বিন্দুর সর্বাঙ্গ জ্বালা করিতেছিল, সে কথা কহিল না। অন্নপূর্ণা তাড়াতাড়ি বলিয়া উঠিলেন, না না না, গানে টানে এখন কাজ নেই। নরেন বলিল, আচ্ছা, গানটা আমি অমূল্যকে শিখিয়ে দেব, আমি বাজাতেও জানি। তেরে কেটে তাক বাজনা কত বড় শক্ত মামি। আচ্ছা, ওই পেতলের হাঁড়িটা একবার দাও তো, দেখিয়ে দিই। বিন্দু অমূল্যকে উঠিবার ইঙ্গিত করিয়া বলিল, যা অমূল্য, ঘরে গিয়ে পড়গে। অমূল্য মুগ্ধ হইয়া শুনিতেছিল, তাহার উঠিবার ইচ্ছা ছিল না। চুপি চুপি বলিল, আর একটু বসুন আমার ছোট মা। বিন্দু কোনো কথা না বলিয়া তাহাকে তুলিয়া নিয়া সঙ্গে করিয়া ঘরে চলিয়া গেল। সহসা সে কেন যে এমন করিয়া গেল অন্নপূর্ণা তাহা বুঝিলেন, এবং পাছে সঙ্গদেশে অমূল্য বিগড়াইয়া যায় এই ভয়ে নরেনের এইখানে থাকিয়া লেখাপড়াও যে সে পছন্দ করিবে না তাহা স্পষ্ট বুঝিয়া তিনি উদ্বিগ্ন হইয়া উঠিলেন। বলিলেন, বাবা নরেন, তোমার ছোট মামিমার সামনে ওই একটু টেকটুগুলো আর কখনো করো না। ও রাগী মানুষ, ওসব ভালোবাসে না। এলোকেশী আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলেন, ছোট বউ ওসব ভালোবাসে না বুঝি? তাই অমন করে উঠে গেল বটে। অন্নপূর্ণা বলিলেন, হতেও পারে। আরও একটা কথা বাবা, তুমি নিজে খাবে দাবে, পড়াশোনা করবে, যাতে মায়ের দুঃখ ঘোচে সেই চেষ্টা করবে। তুমি অমূল্যর সঙ্গে বেশি মিশো না, ও ছেলে মানুষ, তোমার চেয়ে অনেক ছোট। কথাটা এলোকেশীর ভালো লাগিল না। বলিলেন, সে তো ঠিক কথা, ও গরিবের ছেলে, ওর গরিবের মতোই থাকা উচিত। তবে যদি বললে তো বলি বড় বউ, অমূল্যটি তোমার কচি খোকা, আমার নরেনে কি বুড়ো? 1-8 বছরের ছোট বড়কে আর বড় বলে না। আর ও কি কখনো বড় লোকের ছেলে চোখে দেখেনি গা? এইখানে এসে দেখছে ওদের থিয়েটারের দলে কত রাজা রাজরা ছেলে রয়েছে যে। অন্নপূর্ণা অপ্রতিভ হইয়া বলিলেন, না না ঠাকুরজি, সে কথা বলিনি, আমি বলছি। আবার কি বলবে বড় বউ? আমরা বোকা বলে কি এতই বোকা যে এই কথাটাও বুঝি নে? তবে দাদা নাকি বললেন নরেন এইখানেই লেখাপড়া করবে, তাই আশা, নইলে আমাদেরও কি দিন চলছিল না? অন্নপূর্ণা লজ্জায় মরিয়া গিয়া বলিলেন, ভগবান জানেন ঠাকুরজি, আমি সে কথা বলিনি। আমি বলছি কি, এই যাতে মায়ের দুঃখ কষ্ট গোছে, যাতে। এলোকেশী বলিলেন, আচ্ছা তাই তাই, যা নরেন, তুই বাইরে গিয়ে বস গে, বড়লোকের ছেলের সঙ্গে মিশিস নে। বলিয়া ছেলেকে ঠেলিয়া তুলিয়া দিয়া নিজেও চলিয়া গেলেন। অন্নপূর্ণা ঝড়ের মতো বিন্দুর ঘরে ঢুকিয়া কাঁদো কাঁদো হইয়া বলিয়া উঠিলেন, হালা, তোর জন্য কি কুটুম্বিত বন্ধ করতে হবে? কি করে চলে এলি বলতো?
বিন্দু অত্যন্ত সহজভাবে জবাব দিল, কেন বন্ধ করতে হবে দিদি? আত্মীয় কুটুম নিয়ে তুমি মনের সুখে ঘর করো, আমি ছেলে নিয়ে পালাই। এই পালাবি কোথায় শুনি? বিন্দু কহিল, যাবার দিন তোমায় ঠিকানা বলে যাব, ভেবো না। অন্নপূর্ণা বলিলেন, সে আমি জানি, যাতে 5 জনের কাছে মুখ দেখাতে পারবো না, সে কি তুই না করেই ছাড়বি? চিরকালটা এই বউ নিয়ে আমার হাড় মাস জ্বলে পুড়ে ছাই হয়ে গেল বলিয়া বাহির হইয়া যাইতেছিলেন। মাধবকে ঘরে ঢুকিতে দেখিয়া আবার জ্বলিয়া উঠিলেন, না ঠাকুরপো, তোমরা আর কোথাও গিয়ে থাকোগে, না হয় ওই বেটিকে বিদায় করো, আমি আর রাখতে পারবো না, আজ তা স্পষ্ট করে বলে গেলুম বলিয়া চলিয়া গেলেন। মাধব আশ্চর্য হইয়া স্ত্রীকে জিজ্ঞাসা করিল, ব্যাপার কি? বিন্দু বলিল, জানি নে, বড়গিন্নি বলেছে দাও আমাদের বিদায় করে। মাধব আর কিছু বলিল না, টেবিলের উপর হইতে খবরের কাগজটা তুলিয়া লইয়া বাহিরের ঘরে চলিয়া গেল। আজকের মতো আমাদের বিন্দুর ছেলের পর্বটি এখানেই শেষ। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।